আমি আমার বান্ধবী ঝুমুরকে বললাম, ঝুমুর, আমি আর পারছি না। মামা প্রতিদিন অকারণে আমার কাছে আসার চেষ্টা করেন। আমি ভীষণ অস্বস্তি বোধ করি, কিন্তু কিছু করতে পারছি না। ঝুমুর গম্ভীর মুখে বলল, তুই একা থাকলে ওনার সামনে যাস না। একদিন মা মার্কেটে গিয়েছিলেন কোনো কিছু কিনতে। আমি বাসায় পড়ছিলাম। হঠাৎ ধীরে ধীরে মামা আমার রুমে আসলেন। তারপর বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো গল্প উপহার দিতে পারি। তাহলে চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সুমাইয়া আক্তার। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনের এক গভীর অভিজ্ঞতা নিয়ে। এই গল্পের মূল চরিত্র আমার মায়ের এক পরিচিত ব্যক্তি, যিনি আমাদের জীবনের একটা সময়ে অনেকটা কাছের মানুষ হয়ে উঠেছিলেন। কিন্তু সেই ঘনিষ্ঠতার আড়ালেও লুকিয়ে ছিল কিছু অস্বস্তিকর মুহূর্ত, যা আমাকে ভাবতে বাধ্য করেছিল, সব মানুষকে কি সত্যিই বিশ্বাস করা যায়? আমার আব্বু বিদেশে থাকতেন। সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে ছিল, আর আমি ও আমার মা একসাথে থাকতাম আমাদের ছোট্ট বাড়িতে। মা ছিলেন খুবই সদয় ও প্রাণবন্ত একজন মানুষ। আমাদের আশেপাশের মানুষজন তাকে অনেক শ্রদ্ধা করতেন। মায়ের অতিথিপরায়ণ মনোভাবের জন্য আমাদের বাড়িতে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকত। আমাদের বাড়ির পাশে একদিন নতুন একজন ভাড়াটিয়া এলেন। তার নাম মনিরুল রহমান। চাকরির সূত্রে তিনি আমাদের এলাকায় এসেছিলেন। আমি তাকে মামা বলে ডাকতাম, কারণ বয়সে তিনি আমার বাবার মতোই ছিলেন। তিনি ছিলেন হাসিখুশি এবং সহজভাবেই মিশতে পারতেন। মাও তার সঙ্গে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, আর তিনিও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন, খোঁজখবর নিতেন। মনির মামা আমার প্রতি খুব যত্নশীল ছিলেন। কখনো স্কুল থেকে ফিরলে ছোটখাটো উপহার দিতেন, আবার পড়াশোনার খোঁজখবর নিতেন। প্রথম দিকে আমি সত্যিই ভেবেছিলাম তিনি হয়তো আমাকে নিজের মেয়ের মতো দেখেন। আমি তাকে সম্মান করতাম এবং সহজভাবেই মিশতাম। কিন্তু কিছু সময় পর আমি বুঝতে পারি তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। মাঝে মাঝে তার দৃষ্টিভঙ্গি আমাকে অস্বস্তিতে ফেলত। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি, এই আচরণ কি স্নেহের প্রকাশ নাকি অন্য কিছু? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, হয়তো আমি ভুল বুঝছি। একদিন মা বাইরে ছিলেন, আর আমি বাড়িতে একা ছিলাম। হঠাৎ মামা এসে হাজির হলেন, বললেন তিনি মায়ের জন্য কিছু এনেছেন। আমি স্বাভাবিকভাবে তাকে বসতে বলি। কিন্তু তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, সবকিছু মিলিয়ে আমার মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু বুঝতে পারছিলাম পরিস্থিতি স্বাভাবিক নেই। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই, বলি চা বানাতে যাচ্ছি। ভেতরে একরকম অজানা উদ্বেগ কাজ করছিল। হঠাৎ দেখি মামাও রান্নাঘরের দিকে এলেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, সুমাইয়া, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমাকে খুব পছন্দ করি। কি তার কথায় এক ধরনের অস্বস্তিকর ঘনত্ব ছিল। আমি কোনোমতে হেসে পরিস্থিতি সামাল দিই এবং বলি, মামা, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ও সেদিন আমি নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। মামা চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম। বুকের ভেতর তখনও ধড়ফড় করছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি কাউকে কিছু বললাম না। মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাসের কারণে আমি বিশ্বাসটা নিয়ে চুপ রইলাম। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম, ভবিষ্যতে আমাকে আরও সচেতন থাকতে হবে। সেদিনের ঘটনার পর আমার মনের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। মনির মামার সেই দৃষ্টি, তার কথার সুর, সবকিছুই আমার ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বিষয়টি নিয়ে এখনই কাউকে কিছু না বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। মা তখনও মামাকে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বলেই বিশ্বাস করতেন। আমি চাইনি মায়ের সেই বিশ্বাস একেবারে চটকে যাক। পরবর্তী কয়েকদিন মনির মামার আগমন কমে গিয়েছিল। আমি ভাবলাম, হয়তো সেদিনের আচরণ নিয়ে তিনিও বুঝতে পেরেছেন যে কিছুটা সীমা অতিক্রম হয়ে গিয়েছিল। কিন্তু এই ধারণা বেশি দিন স্থায়ী হল না। এক সন্ধ্যায় যখন মা ঘরে ছিলেন, আমি আমার ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ মনির মামার কণ্ঠ শুনতে পেলাম। তিনি বসার ঘরে মায়ের সঙ্গে গল্প করছেন। তার কণ্ঠে শুনলাম, সালমা, আমি সুমাইয়ার জন্য একটা উপহার এনেছি। ও কোথায়? মা আমাকে ডাকলেন। কিছুটা দ্বিধা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মামার হাতে ছোট একটি প্যাকেট। তিনি হেসে বললেন, সুমাইয়া, এটা তোমার জন্য। খুলে দেখো, আশা করি ভালো লাগবে। আমি প্যাকেটটা হাতে নিয়ে দেখি, ভেতরে একটি সুন্দর ডায়েরি।
আমি হেসে বললাম, ধন্যবাদ মামা। কিন্তু তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে আবার সেই পুরনো অস্বস্তিতে ঠেলে দিল। অদ্ভুত এক অনুভব, যেটা কোনো শিশুসুলভ স্নেহের দৃষ্টির মতো মনে হচ্ছিল না। সেদিন মা ঘরে ছিলেন বলেই হয়তো কিছু অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু এরপর থেকে মামা প্রায়ই আমার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসতে লাগলেন, কখনো চকোলেট, কখনো বই, আবার কখনো ছোট সাজসজ্জার জিনিস। মা এতে আনন্দ পেতেন। বলতেন, মনির ভাই কত ভালো, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছেন। আমি শুধু মৃদু হাসতাম, কিন্তু আমার মনে সন্দেহের মেঘ ঘন হতে লাগল। একদিন সকালে মা বললেন, সুমাইয়া, আমি তোমার খালার বাড়ি যাচ্ছি। আজ ফিরতে দেরি হবে। কিছু দরকার হলে মনির ভাই তো পাশেই আছেন, তাকে বলো। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, মা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু মায়ের যাওয়ার পর থেকেই এক অজানা আতঙ্ক ঘিরে ধরল আমাকে। সিদ্ধান্ত নিলাম, আজ সারাদিন ঘরের দরজা বন্ধ রেখেই কাটাব। বিকেলের দিকে মামা এলেন। দরজায় টোকা দিয়ে বললেন, সুমাইয়া, আমি মনির। তোমার জন্য কিছু এনেছি, দরজাটা খোলো। আমি দরজার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম তার হাতে একটা প্যাকেট। বললাম, মামা, আমি একটু ব্যস্ত আছি। প্যাকেটটা দরজার সামনে রেখে যান। তিনি হেসে কিছু বললেন না, কিন্তু তার মুখভঙ্গিতে এমন কিছু ছিল যা আমার অস্বস্তি আরও বাড়িয়ে দিল। প্যাকেটটা এনে ঘরে ঢুকে দেখি ভেতরে একটি ছোট নেকলেস। জিনিসটা দেখতে সুন্দর হলেও আমার মনে হচ্ছিল এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি নেকলেসটা একপাশে রেখে দিলাম। সেদিন রাতে মা ফিরে এলে আমি বলতে চেয়েও কিছু বলতে পারলাম না। মা এখনও মামার প্রতি গভীর বিশ্বাস রেখে চলেন। আমি জানতাম আমার বলা হয়তো সহজে বিশ্বাসযোগ্য হবে না। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় মনির মামাকে দেখলাম। তিনি আমাকে দেখে হেসে বললেন, নেকলেসটা কেমন লাগল সুমাইয়া? আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম আর দ্রুত রাস্তা পার হলাম। আমার ভেতরে তখন শুধু একটাই প্রশ্ন, তিনি কি সত্যিই আমার ভালো চাচ্ছেন, নাকি তার ভেতরে অন্য কিছু চলছে? সেদিন সন্ধ্যায় আমি আমার ডায়েরিতে সব কিছু লিখে রাখলাম। আমি অনুভব করছিলাম, এসব ঘটনা নীরবে রাখার চেয়ে লিখে রাখা ভালো। কারণ যদি পরিস্থিতি একদিন সত্যিই গুরুতর হয়ে দাঁড়ায়, তাহলে এই লেখাগুলো হতে পারে আমার একমাত্র প্রমাণ। আমি নিজেকে বোঝালাম, সুমাইয়া, তুমি ভয় পেজো না। তুমি নিজের সুরক্ষা নিশ্চিত করবে গিয়ে। আমার ভেতরে জন্ম নিল এক দৃঢ় সংকল্প, নিজেকে রক্ষা করব, সম্মান নিয়ে বাঁচব। মনির মামার আচরণ আমাকে দিনে দিনে আরও সতর্ক করে তুলছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে এড়িয়ে চলব এবং কখনোই তার সঙ্গে একা কোনো পরিস্থিতিতে থাকব না। কিন্তু বাস্তবে সেটা করা খুব সহজ ছিল না। তিনি আমাদের পরিবারের এতটাই কাছের একজন হয়ে উঠেছিলেন যে তার উপস্থিতি পুরোপুরি এড়ানো কঠিন ছিল। মা তার প্রতি অগাধ আস্থা রাখতেন, আর আমি এখনও সেই আস্থা ভাঙার মতো শক্তি খুঁজে পাইনি। একদিন সকালে আমি স্কুলের জন্য তৈরি হচ্ছিলাম। মা তখন রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দেখি মনির মামা আমাদের বাড়িতে এলেন। তিনি মায়ের সঙ্গে গল্প করতে করতে আমার দিকে তাকালেন, সেই অস্বস্তিকর দৃষ্টিতে। বললেন, সুমাইয়া, আজ স্কুলে যাচ্ছ? আমারও ওই দিকে যেতে হবে, চাইলে একসাথে যাই কি? আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি দ্রুত জবাব দিলাম, না মামা, আমার বান্ধবী আসছে। আমরা একসাথে যাব কি? মা হেসে বললেন, মনির ভাই, আপনি তো খুব খেয়াল রাখেন আমাদের সবার। আমি শুধু মাথা নেড়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্কুলে গিয়েও মন বসছিল না। আমি আমার ঘনিষ্ঠ বান্ধবী ঝুমুরের কাছে মনির মামা সম্পর্কে কিছু বলতে চাইলাম, কিন্তু শুরুটা করতে পারছিলাম না। শেষ পর্যন্ত বললাম, ঝুমুর, একটা সমস্যা হচ্ছে। আমাদের পাশের বাড়ির মামা, উনি আমার প্রতি একটু বেশি নজর দেন। আমি অস্বস্তি বোধ করি। ঝুমুর একটু থেমে বলল, সুমাইয়া, তুই সাবধানে থাক। এসব জিনিস হালকাভাবে নিস না। তোর মাকে বলা যায় না? আমি বললাম, মা ওনাকে খুব বিশ্বাস করে, তাই কিছু বললে হয়তো বিশ্বাসই করবে না। ঝুমুর বলল, তাহলে তুই কখনো একা থাকিস না, আর কিছু হলে আমাকে জানাস। ঝুমুরের কথাগুলো আমাকে কিছুটা সাহস দিল। আমি মনে মনে স্থির করলাম, এখন থেকে আমি আমার প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে চালাব। সেদিন বিকেলে বাড়ি ফিরে দেখি মনির মামা এসেছেন, মার সঙ্গে বসে আছেন। আমাকে দেখে বললেন, সুমাইয়া, এই নাও, তোমার জন্য কিছু ফল এনেছি। আমি বিনীতভাবে ধন্যবাদ দিয়ে প্যাকেটটা নিয়ে চুপচাপ ঘরে ঢুকে পড়লাম। আমি আর আগের মতো স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে পারছিলাম না। কয়েকদিন পর একটা ঘটনা আমার সন্দেহকে আরও দৃঢ় করে তোলে। মা একদিন বললেন, সুমাইয়া, আমি পাশের গ্রামে যাচ্ছি, তোমার মামির বাড়ি। তুমি বাড়িতে থাকো। আমি মনির ভাইকে বলে দিয়েছি মাঝে মধ্যে খোঁজ নিতে। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, মা, আমি কি তোমার সঙ্গে যেতে পারি?
মা হেসে বললেন, না মা, তোমার তো স্কুল আছে। তাছাড়া মনির ভাই তো পাশেই আছেন। আমি আর কিছু বলতে পারলাম না। মায়ের যাওয়ার পর আমার ভিতরে একটা অজানা ভয় কাজ করতে লাগল। কিছুক্ষণ পর মনির মামা এলেন। দরজায় টোকা দিয়ে বললেন, সুমাইয়া, তোমার মা বলেছেন তোমার খবর রাখতে। আমি এসেছি। আমি দরজা পুরো খুললাম না, ফাঁক করে দাঁড়িয়ে বললাম, আমি ঠিক আছি মামা। ধন্যবাদ। তিনি হেসে বললেন, একটু ভেতরে আসি? তোমার জন্য কিছু এনেছি। আমি তাড়াতাড়ি বললাম, আমি এখন পড়ছি। খাবারটা রেখে যান। তিনি একটু বিরক্ত মুখে প্যাকেটটা রেখে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার মন অস্থির হয়ে উঠল। এই আচরণ একেবারেই সাধারণ বা আত্মীয়সুলভ মনে হচ্ছিল না। আমি আমার ডায়েরি খুলে সব লিখে রাখলাম, তার দৃষ্টি, তার প্রতিটি অস্বস্তিকর মুহূর্ত, তার উপহার। আমি বুঝে গিয়েছিলাম এই ডায়েরিই হতে পারে ভবিষ্যতে সত্যি কিছু হলে আমার একমাত্র ভরসা। সেদিন রাতে মা বাড়ি ফিরলেন। তাকে দেখে আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি আর কতদিন এভাবে নিজেকে চুপ করে রাখব? কখন আমি মাকে সত্যিটা বলতে পারব? আমি জানতাম যদি এই আচরণ চলতেই থাকে তাহলে আমাকে কিছু একটা করতেই হবে। আমি নিজের মনের ভেতর বললাম, সুমাইয়া, তুমি দুর্বল হবা না। তুমি নিজেকে রক্ষা করবে, তুমি চুপ থাকবে না। মনির মামার আচরণ আমার জীবনে এক ধরনের অদৃশ্য চাপের মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিন নিজেকে আরও সতর্ক রাখতাম, কিন্তু তার উপস্থিতি যেন আমাকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলছিল। আমি ভাবছিলাম, আর কতদিন এভাবে চলবে? মাকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না, কারণ মা এখনও তাকে পরিবারের ঘনিষ্ঠ মানুষ হিসেবেই দেখতেন। তবুও নিজের নিরাপত্তার কথা ভেবে আমি সিদ্ধান্ত নিই, আর চুপ করে থাকা যাবে না। একদিন স্কুল থেকে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ মনির মামার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হেসে বললেন, সুমাইয়া, আজ এত তাড়াতাড়ি ফিরলে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমার ভেতর অস্থিরতা শুরু হয়ে গেল। শান্তভাবে বললাম, মামা, আমার বান্ধবী সঙ্গে আছে। আমরা একসাথে যাব। তিনি কিছুক্ষণ চুপ থেকে হাসলেন। ঠিক আছে, সাবধানে যেও। আমি তাড়াতাড়ি রওনা দিলাম, কিন্তু তার দৃষ্টির চাপ যেন আমার পেছনে থেকে গেল। সেদিন বিকেলে আমি আবার ঝুমুরের সঙ্গে কথা বললাম, ঝুমুর, আমি আর পারছি না। মামা প্রতিদিন অকারণে আমার কাছে আসার চেষ্টা করেন। আমি ভীষণ অস্বস্তি বোধ করি, কিন্তু কিছু করতে পারছি না। ঝুমুর গম্ভীর মুখে বলল, তুই একা থাকলে ওনার সামনে যাস না। আর ডায়েরি যেটা লিখছিস, ওটা খুব ভালো কাজ। তবে আরেকটা জিনিস কর, আমাদের স্কুলের কাউন্সেলর ম্যাডামের সঙ্গে কথা বল। উনি তোর পাশে থাকবেন। ওর পরামর্শ আমার মনে যেন নতুন একটা আশা জাগাল। পরদিন আমি স্কুলে গিয়ে কাউন্সেলর শাহানা আপার সঙ্গে দেখা করলাম। তাকে সব খুলে বললাম, মামার অস্বাভাবিক মনোযোগ, উপহার দেওয়ার প্রবণতা আর আমার অস্বস্তির কারণগুলো। শাহানা আপা মনোযোগ দিয়ে শুনলেন এবং শান্তভাবে বললেন, সুমাইয়া, তুমি খুব সাহসী। তুমি ঠিক কাজ করেছ। এই ধরনের আচরণ গুরুত্ব সহকারে নেওয়া দরকার। তুমি কখনো একা ওনার সঙ্গে থেকো না। আর তোমার মাকে বলা যায় কিনা সেটা ভাবো। দরকার হলে আমি তোমার সঙ্গে কথা বলব। আমি একটু হালকা অনুভব করলাম। বললাম, আপা, আমি চেষ্টা করব। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে ঠিক করলাম মাকে সব বলবো। কিন্তু সন্ধ্যায় দেখি মনির মামা আবার এসেছেন। মার সঙ্গে বসে কথা বলছেন, আর আমি আমার ঘরে বসে আছি। কিছুক্ষণ পর তিনি আমার ঘরের দরজায় এসে বললেন, সুমাইয়া, তোমার জন্য একটা বই এনেছি। পড়াশোনায় কাজে লাগবে। আমি দরজা খুলে বইটা নিয়ে বললাম, ধন্যবাদ মামা, আমি এখন পড়ছি। তিনি হেসে চলে গেলেন, কিন্তু সেই হাসি আমার মনে আবার অস্থিরতা ছড়িয়ে দিল। রাতে আমি আমার ডায়েরি খুলে সব লিখে রাখলাম। তার অয়াচিত মনোযোগ, কথাবার্তা, উপহারের কথা, সবকিছু বিস্তারিতভাবে। আমি বুঝছিলাম এই ডায়েরিটাই এখন আমার আত্মরক্ষার একমাত্র সহায়ক হতে পারে। কারণ পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তাহলে এই লেখাগুলোই প্রমাণ হতে পারে। পরদিন সাহস করে মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। মা তখন রান্নাঘরে। আমি গিয়ে বললাম, মা, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলার আছে। মা হাসি মুখে বললেন, বলো মা, কি হয়েছে? আমি একটু থেমে বললাম, মনির মামা আমার প্রতি একটু বেশি মনোযোগ দেন। সেটা আমাকে অস্বস্তিতে ফেলে। মা কিছুটা অবাক হয়ে বললেন, তিনি তো তোমাকে নিজের মেয়ের মতো দেখেন। তুমি হয়তো ভুল বুঝছ। আমি আর কিছু বললাম না। মনে হচ্ছিল যেন মনের ভার হালকা করার আগেই আবার তা জমে গেল। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি হাল ছাড়ব না। কাউন্সেলর আপার কথা মনে পড়ে গেল। ভাবলাম পরদিনই আবার তার সঙ্গে কথা বলবো।
আমি জানতাম এখন চুপ করে থাকা মানে নিজেকে আরও বিপদে ফেলা। আমি নিজের মনেই বললাম, সুমাইয়া, তুমি শক্ত থাকো। এই পরিস্থিতির বিরুদ্ধে তোমাকেই দাঁড়াতে হবে। আমার ভেতরে একটা সাহসিকতা জন্ম নিচ্ছিল। আমি জানতাম এই লড়াই একা হলেও আমাকে লড়তেই হবে। মাকে বলার চেষ্টা করেও আমি বুঝে গিয়েছিলাম মনির মামার প্রতি তার বিশ্বাস এত সহজে টলবে না। মা ভেবেছিলেন আমি হয়তো বাড়তি কিছু কল্পনা করছি, কিন্তু আমি জানতাম আমার অস্বস্তির পেছনে সত্যিকারের কারণ আছে। আমার ভেতরে তখন একটা দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল, এই পরিস্থিতি থেকে আমাকে বের হতেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আবার শাহানা আপার সঙ্গে কথা বলবো। আমি জানতাম তিনি আমাকে সঠিকভাবে গাইড করবেন। পরের দিন স্কুলে গিয়ে আমি শাহানা আপার সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, আপা, আমি মাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু মা বুঝতে পারছেন না। আমি এখন খুব অস্বস্তি বোধ করছি। কি করব? আপা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, সুমাইয়া, তুমি সাহসী মেয়ে। তুমি যেটা করছো সেটা ঠিক পথ। তুমি চাইলে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। আর একটা পরামর্শ, যদি কখনো তিনি আবার এমন আচরণ করেন, তুমি তোমার ফোনে সেই মুহূর্তের কথাবার্তা রেকর্ড করে রাখতে পারো। এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। কি আমি আপার কথায় নতুন করে শক্তি পেলাম। আমি ঠিক করলাম যদি আরেকবার এমন পরিস্থিতি আসে, আমি ফোনে রেকর্ড চালু রাখব। কয়েকদিন পর এক সন্ধ্যায় মনির মামা আবার আমাদের বাড়িতে এলেন। মা তখন রান্নাঘরে ছিলেন। মামা আমাকে দেখে বললেন, সুমাইয়া, কেমন আছো? তোমার জন্য কিছু এনেছি। আমি ফোনটা পকেটে রেখে রেকর্ড চালু করলাম। হাসিমুখে বললাম, মামা, আপনি সবসময় কেন এত কিছু আনেন? তিনি হেসে বললেন, তুমি আমার খুব প্রিয়, তোমার জন্য ছোট কিছু আনতেই পারি। কথাগুলোর ভেতরে একটা অস্বস্তিকর সুর ছিল, যেটা আগেও আমি অনুভব করেছিলাম। আমি বললাম, মামা, আমি এখন মায়ের কাছে যাচ্ছি। তারপর রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে আমি রেকর্ডটা আবার শুনলাম। মনির মামার কথার ভঙ্গি, সুর, সব মিলিয়ে আমার মনে আবার সেই অস্বস্তি ফিরে এলো। কিন্তু এবার আমি কাঁদিনি, বরং ভেতরে একটা সাহস অনুভব করলাম। রেকর্ডিংটা ফোনে সেভ করে রাখলাম। আমি জানতাম এটা এখন আমার পক্ষে সত্যি বলার একটা শক্ত প্রমাণ। পরদিন আবার শাহানা আপার সঙ্গে দেখা করে রেকর্ডটা শুনালাম। আপা রেকর্ড শুনে গম্ভীরভাবে বললেন, তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছ, সুমাইয়া। এই রেকর্ডিং তোমার মাকে বোঝানোর জন্য যথেষ্ট হতে পারে। যদি উনি তখনও বুঝতে না পারেন, আমি তোমার সঙ্গে গিয়ে কথা বলব। আমি ওনার কথা শুনে একটু স্বস্তি পেলাম। এবার আমি বুঝলাম আমি আর একা নই, আমার পাশে কেউ আছেন। বাড়ি ফিরে আমি মাকে আবার বলার সাহস করলাম। বললাম, মা, আমি যা বলেছিলাম সেটা সত্যি। আমি খুব অস্বস্তি বোধ করি এবং আমি তার কিছু কথাবার্তা রেকর্ড করেছি। তুমি একবার শুনবে? মা একটু অবাক হয়ে ফোনটা নিলেন। রেকর্ডিং শুনে তার মুখ গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তিনি শুধু বললেন, সুমাইয়া, তুমি ঠিক বলছ? তুমি ঠিক আছো তো? আমি বললাম, মা, আমি এখনো ঠিক আছি। কিন্তু আমি চুপ থাকতে চাই না। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বললেন, আমি তোকে বুঝতে পারিনি, মা। তুই এতদিন একা এসব সহ্য করেছিস। আমি মনিরের সঙ্গে এই ব্যাপারে কথা বলব। আমার চোখে জল চলে এল, কিন্তু এবার সেটা দুঃখের জন্য নয়, এটা ছিল এক ধরনের মুক্তির অনুভূতি। আমি জানতাম এখন একটা পরিবর্তনের শুরু হয়েছে। আমি নিজেকে বললাম, সুমাইয়া, তুমি দুর্বল নও। তুমি নিজেকে রক্ষা করতে পারো এবং তুমি এই লড়াই জিতবেই। মা যখন রেকর্ডিংটা শুনলেন, তখন তার চোখে যে বিস্ময় আর দুঃখের ছায়া ফুটে উঠেছিল, তা আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল। আমি বুঝতে পারলাম মনির মামার উপর যে অন্ধ বিশ্বাস ছিল, তা এক মুহূর্তেই ভেঙে পড়েছে। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, সুমাইয়া, আমি এতদিন বুঝতে পারিনি তুমি এসব কষ্ট একা সহ্য করেছ। আমি কিছু বলতে পারলাম না, শুধু মায়ের কাঁধে মাথা রেখে চুপ করে থাকলাম।